আপনার কাছে কি মনে হয় না যে আওয়ামী লীগ সরকারের সময় কেউ দুর্নীতি করলে, যেটা আওয়ামী লীগ দাবি করে যে তাদের সময় যদি কেউ দুর্নীতি করে তারা কেউ পার পায় না, তাদেরকে শাস্তির সম্মুখীন হতেই হয়, এই আওয়ামী লীগের যে নেগেটিভটা সেটা আসলে কিছুটা হলেও সত্য? যে কারণ আমরা দেখতে পাচ্ছি যে আসলে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনার মন্তব্য একটু আমরা শুনতে চাই। সরকারি যে বেনজিরের যে ব্যাপারটা আসছে, আমাদের আইজিপি বেনজির এত টাকার মালিক, এটা কিন্তু হঠাৎ করে হয়নি। বা আপনি এমন না যে একটা সাপের পুকুর থেকে একটা সাপ বের করে বলেন আল্লাহ এখানে তো সাপ পাওয়া গিয়েছে। এটা 10 বছর ধরে আমরা জানতাম, আমরা দেখতাম, পুলিশের পারসেপশন ছিল যে ওনার এক্সট্রাভ্যাগান্সা লাইফস্টাইল। বেনজিরের এই ঘটনাটা আমার কাছে একদম মনে হয়েছিল গত নির্বাচনের পরে যেমন ক্যাসিনো কেলেঙ্কারি হয়েছিল, যেখানে ওমর ফারুক চৌধুরী থেকে আরম্ভ করে সম্রাট থেকে আরম্ভ করে যেগুলি করা হয়েছিল, সেরকম কোনো কিছু একটা দেখেন আপনি। আপনার সিনহা সাহেব, তারপর ক্যাসিনো কেলেঙ্কারি, তারপর এই বেনজির, এগুলি আমার কাছে না পলিটিক্স এর চেয়ে বেশি মনে হয়েছে যে এখানে কোথাও একটা সরকার বিব্রত বোধ করেছে বেনজির সাহেবদের কোনো পার্সোনাল কর্মকাণ্ডে। এরকম কোনো একটা কাজ বেনজির সাহেব করেছে যেখানে সরকার ওইটা চিন্তা করেছে যে আমি এটা ব্যালেন্স করি ও বেনজিরকে শিক্ষা দেওয়া দরকার। কিন্তু আপনি আবার দেখবেন যে বেনজিরকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি। কেন করা হয়নি অ্যারেস্ট? এই কারণে করা হয়নি যে বেনজির আইজি ছিল, বেনজিরের অধীনে এত আন্দোলন থামানো হয়েছে, বেনজিরের হাতে হ্যান্ডকাফ দিয়ে যদি আবার আপনি ভিতরে জেলখানায় দেয়া হয়, সেটা ইন্টারন্যাশনাল নিউজ হবে এবং সেখানে পুলিশের মধ্যে কিন্তু একটা রিপার্কেশন হবে। কিন্তু এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না যে বেনজির কিন্তু দুইটা আন্দোলন এবং দুইটা নির্বাচন, ওনার যে ভূমিকা ছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে পুলিশ কিভাবে মারমুখী ছিল এবং এই সরকারকে ক্ষমতা আনা যায়। সো বেনজির র্যাবে থাকা অবস্থায় যদি 300 মার্ডার হয়ে থাকে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়ে থাকে, এর মধ্যে 200 হয়েছে তো সরকারকে ক্ষমতায় রাখার জন্য। এবং যখন আপনি এই ধরনের অনৈতিক কাজ বা অনৈতিক কাজে এগুলি করবেন বা রাখবেন বা সুযোগ দিবেন, তখন তাদেরকে দুর্নীতি করার সুযোগ দিতে হবে। এই সরকারের রাষ্ট্রীয়ভাবে মদত দুর্নীতি করার সুযোগ দেওয়াটা এটা খুবই স্বাভাবিক যে পুলিশ দিয়ে যখন আপনি এই কাজ করাবেন, ভোট ডাকাতি করাবেন বা অন্য কিছু করাবেন, আমলাদেরকে দিয়ে যখন অন্য কাউকে বড়লোক বানানোর চেষ্টা করবেন, সেগুলো হবে। এবার আমার একটা প্রশ্ন, সেটা যেহেতু দিলীপ ভাই বা দাদা 64 সাল থেকে আজকে বাংলাদেশের রাজনীতি, আমি আসলে জানতে চাই যে 64 যে রাজনীতিবিদরা কিছু টাকা পয়সা কামাই করে, অনেক করে, বিকজ তাদের অনেক আনসিন খরচও থাকে, আবার ব্যক্তিগতভাবে তারা অনেকে একটু ল্যাভিশ লাইফ লিড করে, ঠিক আছে। আমি একটা জিনিস জানতে চাই, আমি মানে রাজনীতি থেকে, যে এস আলমকে 30-40 হাজার কোটি টাকা মালিক করে দিয়ে, আজিজ খানকে সিঙ্গাপুরে বিলিয়নার বানিয়ে দিয়ে, বা বড় বড় ওই যে দরবেশবান যা বলেন এদের আত্মীয় স্বজনরা ওমানে 200 কোটি টাকা খরচ করে ম্যারেজ অ্যানিভার্সারি করছে, এই করছে, মহিউদ্দিন খান আলমগীর এই ব্যাংকে ফেললো, তো 200 কোটি টাকা ক্রেডিট কার্ড নিল, এগুলি করে আওয়ামী লীগের লাভ কি? সরকারের লাভ কি? সরকার তো টাকার কোনো অভাব নাই। এই 30-40-50 হাজার কোটি টাকা যেটা দেখি আমরা, এই যে দেখলাম 3.5 কোটি টাকা এস আলম ভ্যাট দেয় নাই, আবার 2,000 কোটি টাকা সুদ মৌকুফ হয়েছে নজরুল সাহেব এস আলমের মিলার, এস আলমের অনেক বেশি। তো এস আলম তো টাকার অভাব নাই। আবার 10,000 কোটি টাকা দেখলাম ইসলামী ব্যাংকের নথি চেয়েছে, নাবিল গ্রুপ নামে কোন টাকা খেয়ে বলছে, এগুলি তো কিছুই না। এর আগে কোন একটা মন্ত্রী দেখলাম 260টা বাড়ি লন্ডনে, এবং সেটা আপনার ব্লুমবার্গে আসছে, যদিও মন্ত্রী সাহেব বলার চেষ্টা করেছেন যেটা আমার আত্মীয় স্বজনের, বাট আপনি গেলে দেখবেন যেগুলি সব কোম্পানির কোনো আত্মীয় নাই, এগুলি সব 2000 সাল থেকে কোম্পানি করা। আমার প্রশ্নটা এইটা যে দাদা, আমার এই যে এস আলমের এত টাকা বা আজিজ খানের এত টাকা বা দরবেশ সাহেব বলেন বা এদের বলেন এত টাকা দিয়ে, এই টাকা যদি আওয়ামী লীগ 300 আসনে 10,000 কর্মীরা 1 লাখ টাকা করে দিত, তাও তো ঘরের টাকা ঘরে থাকতো। এই টাকা থাকার পরে এই চাইনা থেকে আমরা এত অল্প টাকা পাই, এই টাকা আমি এটা বুঝি না যে এইটার রিজনটা কি, কেন সে আরো কিছু আছে। আমি আরো কিছু জিজ্ঞেস করতে চাই, যেমন বেসিক ব্যাংকের বাচ্চু সাহেবকে আমি জেল খাটাতেই পারলাম না, আমি নিজে জেল কেটে ফেললাম। হ্যাঁ, উনি যে 5,000 কোটি টাকা উনারই দুদক ডাকে উনাকে 5,000 কোটি টাকা করাপশন করতে দিয়ে সরকারের কি লাভ? সরকার তো ক্ষমতাই আছে, সরকারের জন্য তো টাকা কোনো ইস্যু না। আমি বুঝি না ইন্ডিভিজুয়াল এদেরকে দিয়ে পয়সা কামিয়ে দিয়ে, যে আপনি বললেন যে সরকার এখানে ভাগ যোগ করে, এখানে আমার মনে হয় সরকার এখান থেকে ভাগ করতে হবে কেন? বাংলাদেশে প্রধানমন্ত্রী বলেন বা ক্যাবিনেট বলেন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল, এনারা যা ইচ্ছা তাই করতে পারেন, কেউ ওনাদেরকে জিজ্ঞেস করবেন না। তো কে কোথা থেকে কোথায় টাকা কামাই করবে না করবে, কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল লোকগুলিকে এত টাকার মালিক করে, তাহলে আপনি বলেন বেনজিরের এগেইনস্টে আপনি যেই 1500 কোটি টাকার কথা বলছেন, পত্রিকা খুলেই যখন দেখেন একজন ব্যবসায়ী 10,000 কোটি টাকা ব্যাংক লুট করেছে, তাহলে আপনি কিভাবে সরকারকে আমি ক্রেডিট দেবো? তাহলে আমার বুঝতে হয় যে নিশ্চয়ই এই বেনজির এমন কোথাও ব্লাবার মাউথে এমন কোথাও এমন কোনো কথা বলেছে, এমন কিছু বলেছে যার কারণে সরকারের উচ্চ পর্যায়ে ব্যক্তিগত রাগ হয়ে এই কাজ করছে। আবার আপনি আজিজ সাহেবকে তো ধরছেন না যেখানে আমেরিকা বলছে, আবার আপনি অন্য কাউকে ধরছেন না। সো আই এম ভেরি কনফিউজড যে আমাকে যদি দাদা ক্লিয়ার করেন, আপনি এত বড় পলিটিশিয়ান, আমাদের জন্মের আগে 64 সাল থেকে রাজনীতি করেন, আমি আসলেই বুঝি না যে এইটা। প্লাস আরেকটা কথা বলি, যে এই যে বেনজিরের এই ঘটনার পরে
পুলিশের মধ্যেও তো একটা রিয়াকশন হবে যে ভাই আমরা কয় টাকার নিলাম, আমরা কয় টাকার করলাম, এখানে হাজার হাজার কোটি টাকা নিয়েছে, আমরা তো ক্ষমতায় রাখি। কারণ এই সরকারকে তো ক্ষমতায় রাখছে পুলিশ আর ইন্ডিয়া, Okay. এছাড়া তো Okay, আমার- আওয়ামী লীগের কর্মী। আমার কাছে মনে হয় ব্যারিস্টার পাত্র এটা পুরোপুরি পরিষ্কার, আমরা একটু শুনি। জি পাত্র। আসলে ব্যাপার কি, আমি দাদাকে আমি অ্যাড করি যে দাদা জানতেন না, আসলে দাদা জানবেন না, বিকজ এরা ডিফারেন্ট লিগের কাজ করে, এরা অনেক উপরের লেভেলে কাজ করে। এনাদের যে ধরা ছোঁয়ার জায়গা, এনাদের ব্যুরোক্রেসিতে যে হাত, এনাদের বলি দাদা জানবেন না, নিচের দিকে অনেকে জানবেন না। এই কারণেই ওয়ান অফ দ্য মেজর রিজন আপনি দেখবেন যে দাদা বললো 80% এমপি করাপ্টেড। কেন করাপ্টেড? বিকজ করাপ্টেড হলে ইউ ডোন্ট আস্ক কোয়েশ্চেন্স, আপনার অপিনিয়ন থাকে না। আপনি দেখেন এমপিরা কারা, ইয়াবাবুদি, বিচ্ছু, শামসু, মমতাজ, এই ক্রিকেট প্লেয়ারদের নিয়ে আসতে আমি বলি কিন্তু বেশি পাত্র, আপনার কাছে কি মনে হয় না যে করাপ্টেড পলিটিশিয়ানস দের মেইন পলিটিক্সে ইন্ট্রোডিউস করা, এইটা মোটামুটি ভাবে বেগম খালেদা যে 91 সালে যাদেরকে মনোনয়ন দিলেন তাদের মাধ্যমে এটা অনেকটা প্রকাশ হলো যে তারাই আসলে আসবে এখন? আপনি যদি 91 সালের বেগম খালেদা জিয়ার nomination দেখেন। আপনি 91 সাল থেকে বলেন কেন, আপনি 80 সাল থেকে যান না, এটা তো স্টার্ট 80 সাল থেকে হয়েছে। এবং কিন্তু হয়েছে কি সেই সময় ইনস্টিটিউশন গুলি করাপ্টেড হয় নাই, সেই সময় যে কাজগুলি হয়েছে। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? না পরিষ্কার আপনি বলে যান। আমার কথা হলো ইনস্টিটিউশন গুলি, আজকে আপনি দেখেন, আজকে চিফ জাস্টিস, এক্স চিফ জাস্টিস আপনার দেশ থেকে ভেঙে চলে যাচ্ছে। আজকে পুলিশের বেনজির সাহেব আইজি করাপ্টেড, বাংলাদেশের এক্স আর্মি চিফ করাপ্টেড। দেখেন ইনস্টিটিউশন গুলি ভেঙে যাচ্ছে। আপনার মন্ত্রী খালেদ, আপনি অবাক হবেন, আপনার যেই ছেলেটা আমার কাছে আজকে এসেছে এই নিয়ে, সে একজন সাংবাদিক। আমি নিচে জিজ্ঞেস করছিলাম যে অর্থমন্ত্রীর নাম কি, বলতে পারে নাই। আজকে বাংলাদেশের অর্থমন্ত্রীর নাম মানুষ বলতে পারে না, আমি জানি না দাদা যাচ্ছিলেন নাকি। প্ল্যানিং মিনিস্টারের নাম মানুষ বলতে পারে না, পানি মন্ত্রীর নাম মানুষ বলতে পারে না। দিস পিপল আর আনইম্পর্টেন্ট, এমপিস আর আনইম্পর্টেন্ট। কেন? বিকজ আপনি যখন সবাই আনইম্পর্টেন্ট হবেন, আপনি অনেক কাজই করতে পারবেন, আপনাকে কেউ প্রশ্ন করবে না। আজকে সিনিয়র পলিটিশিয়ান, আমি যেটা বলতে যাচ্ছিলাম, এত আনইম্পর্টেন্ট লোক এফডিসি থেকে বিকেএসপি থেকে ধরে আপনি এমপি বানাচ্ছেন। তো এরা তো প্রশ্ন করে না, বিকজ এরা ওভারওয়েলম যে আমার কি যোগ্যতা, আমি এমপি হয়ে গিয়েছি, সো আমি 2 লাখ টাকা বেতন পেয়ে একটা গাড়ি চালাই, আমি ঘুরে বেড়াই। তো সুতরাং এইটাকে জেনে শুনে এরকম করাপ্টেড করা হচ্ছে, বা ইনস্টিটিউশন গুলিকে করাপ্টেড করা হচ্ছে, যাতে করে আপনি স্মুথলি এই কাজগুলি করতে পারেন। কিন্তু আমার প্রশ্নটা এক জায়গাতে, যে এটা বাংলাদেশ আজকে যদি সরকার মনে করতো যে না আমি এটার বিচার করব, সরকার ইকোনমিক রিজন আইন পাস করতো, যে যাদের কর্মকাণ্ডের জন্য বিদেশের মাটিতে আমাদের অর্থনৈতিক ভাবমূর্তি নষ্ট হয়, আমার মনে হয় তাদের বিরুদ্ধে অর্থনৈতিক রাজাকার হিসেবে আমরা করি। আমি শেষ করি একটু। আজকে ব্লুমবার্গ পত্রিকায় আসে যে বাংলাদেশের মন্ত্রী 260টা বাড়ি। আজকে বিদেশে আসতেছে, এসালম সেন্ট্রিয়াম কিনে নিয়েছে মালয়েশিয়াতে হোটেল। তো এদের রাষ্ট্রের বাইরে অসুবিধা হচ্ছে না? তো আমি সেটাই বলার চেষ্টা করছি যে আমরা যেটা দেখি যে ভাই দাদা যেটা বলে যে কেন এদেরকে বানানো হয়, কেন ব্যুরোক্রেসি করাপ্টেড হচ্ছে, কেন আমলারা করাপ্টেড হচ্ছে, কেন পুলিশ, সো দ্যাট আপনি তাদেরকে দিয়ে অনেক কাজ করাতে পারেন এবং আপনি প্রশ্ন জিজ্ঞেস করেন না। এই কারণে সরকারকে প্রশ্নকে জিজ্ঞেস করলে সরকার রাগ হয়ে যায়। কিন্তু বেশ আপনার সকল কথার সাথে আমি একমত, কিন্তু আপনি যে বারবার এমফাসিস করছেন আজকের উপর, আপনি সেনাপ্রধানের কথা বলছিলেন যে সেনাপ্রধান দুর্নীতিগ্রস্ত হয়েছেন, ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের সেনাপ্রধান আপনি খেয়াল করেন, বাংলাদেশে একজন সেনাপ্রধান পদে থাকা অবস্থায় নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন, আরেকজন সেনাপ্রধান ক্ষমতা দখল করেছিলেন। বাংলাদেশের একজন সেনাপ্রধান, সাবেক প্রেসিডেন্ট, তাকে দুর্নীতির দায়ে জেল খাটতে হয়েছিল। আপনি বলছেন যে বিকেএসপি থেকে ধরে নিয়ে এসে, এফডিসি থেকে ধরে নিয়ে এসে আসলে এমপি মন্ত্রী বানানো হয়েছে। আপনি এরশাদ সাহেবের মন্ত্রিসভা এবং এরশাদ সাহেবের সংসদ যারা সদস্য ছিলেন তাদের তালিকার দিকেও দেখতে পারেন, জিয়াউর রহমানের সাহেবের কাছে দেখতে পারেন, খালেদা জিয়ার কাছেও দেখতে পারেন, আপনি সিমিলার জিনিস পাবেন বলে আমার বিশ্বাস। আর আপনি খালেদ, এখানে আমি একটি জিনিস কারেক্ট করি, খালেদ আমি আপনার সাথে একদমই বলবো, আমি আপনাকে কারেক্ট করি। ওই সময় মন্ত্রীরা ইচ্ছা করে অনেক কিছু করতে পারতো না, বিকজ দ্য ব্যুরোক্রেসি ওয়াজ স্ট্রং। You have to accept it. আপনার ব্যুরোক্রেসি যখন স্ট্রং থাকে, তখন সিএসপি অফিসার কারা ছিল, তখন ব্যুরোক্রেসিতে কারা ছিল, তখন মোকাম্মেল সাহেবদের মতো লোকরা ছিলেন, তখন কারা ছিলেন। তো অনেক সময় অনেক মন্ত্রীরা অনেক কিছুই সেই সময় করতে পারে নাই, বিকজ এটা তো একটা ব্যালেন্সের জায়গা। আপনার ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি, আপনি বলেন আজকের জুডিশিয়ারি আর 20 বছর আগের জুডিশিয়ারি কি এক? দাদা বললেন আজকের জুডিশিয়ারির পার্সোনালিটি, আমি সেটাই বলছি। কিন্তু ব্যারিস্টার পাত্র, আপনি খেয়াল করলে দেখবেন জনাব হোসেন মোহাম্মদ এরশাদ, জনাব জিয়াউর রহমান, জনাব শেখ মুজিবুর রহমান, তাদের সকলের আমলেই যে ব্যুরোক্রেসি ছিল, সেই ব্যুরোক্রেসি সাহায্য করেছে তাদের বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিতে, যেটা আসলে দেশের পক্ষে যায় নাই। এই সিএসপি অফিসারদের সিদ্ধান্তের কারণে, সিএসপি সিদ্ধান্তের কারণে এই সিএসপি অফিসাররাই কিন্তু জনাব এরশাদকে এরশাদ হতে সাহায্য করেছেন।
আমি 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 না, এটা না, নিয়ে আমি আসলে কিন্তু একটা আপনি- আলাদা আমি কিন্তু আলাদা আলাদা একদমই আপনি ইউ আর অ্যাবসলিউটলি রাইট। জি। একটা জিনিস হলো যে আপনি মোরালি করাপ্টেড হয়ে ক্ষমতার জন্য করাপশন করছেন, আরেকটা হলো ফিনান্সিয়াল করাপশন। আমরা Financial corruption ফিনান্সিয়াল করাপশনের কথা Financial বলছি। corruption ও তারা আমরা করেছেন। আজকে Financial বা corruption আজকের করেছেন। তুলনায় আজকের তুলনায় যে করাপশন হচ্ছে, আপনি বাংলাদেশের ইতিহাসে করাপশন দেখা যায়। এক বেসিক বাচ্চু 5,000 কোটি টাকা চুরি করছে। So আপনি পুরা এরশাদ সাহেব আর আপনি পুরা জিয়াউর রহমানের ক্যাবিনেট খুঁজে বের করে আপনি দেখেন। So আজকের দিনগুলি তো আসলে ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। ইকোনমির সাইজও তো বেড়েছে বেস্টার। এইটা তো জাস্টিফাই করে না। না, এটা justify করে না, মানে আগের 800 কোটি টাকা এখন যারা আছে। যাই হোক, আমরা আপনার কাছ থেকে শুনতে চাই যে বেশ পাথা আপনি এটাকে কি বিশ্লেষণ করেন যে প্রধানমন্ত্রী চীন সফর এবং পাওয়া না পাওয়া না, এখানে তো জি না পাওয়া না পাওয়ার কিছু নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন চীনে গিয়েছেন, আগে থেকেই বাংলাদেশ টিম জানতো যে চায়না কি দিবে না দিবে, বা চায়না তত কিছু দিবে না। দেখেন, এখানে একটা ব্যালেন্স আছে। আপনি এভাবে বললে বা এই যে ভারত খুঁটি গাচ্ছে বা এটা না, ও চায়না বাংলাদেশকে রেকগনাইজ করে 1975 সালের মনে হয় 31 অগস্ট। হ্যাঁ, যখন পৃথিবীর সবাই রিকগনাইজ করে ফেলার পর পাকিস্তানে যে কয়টা বুলেট বাংলাদেশে মারা হয়েছিল, এটা চায়না লেখা ছিল, মেড ইন চায়না, মানে এই ধরনের সম্পর্ক ছিল সেই সময়। আর ভারতের অবস্থান ছিল আমাদের স্বাধীনতার পক্ষে। কিন্তু তারপর থেকে আনফরচুনেটলি ভারত আমাদের ঠকানো আরম্ভ করে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতেই আমাদের ঠকানো আরম্ভ করে, সবকিছুতেই আমাদের ঠকানো আরম্ভ করে। এবং ভারত আজকে পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় যে ভারত বাংলাদেশে পার্টিকুলারলি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য একটা বিশেষ দলের সাথে সম্পর্ক করেছে, এবং বাংলাদেশের মানুষের নার্ভও বুঝতে পারে নাই, পালসও বুঝতে পারে নাই, এবং বাংলাদেশের মানুষ থেকে দূরে সরে যাচ্ছে। তো সুতরাং আমি আমার জায়গা থেকে বলি, ভারতের কন্ট্রিবিউশন আমাদের প্রতি যেমন ছিল, যে কারণেই হোক, যে ভারত পাকিস্তান ভাঙতে চেয়েছে, যা চেয়েছে, বাট সেই সময় ভারত আমাদেরকে সাপোর্টও করেছে। ভারতের 20,000 সোলজার এখানে মারা গিয়েছে, ভারতকে আমরা ওই দিক থেকে ওই রেসপেক্ট দেই নাই। বাট তারপর এরপর থেকে যে ঠকানো আরম্ভ হয়েছে, এটা একটা পারপোচিয়াল ঠকানো আরম্ভ হয়েছে। সবসময় ভারত আমাদেরকে ঠকিয়ে গিয়েছে। বাট আমার প্রশ্ন সেটাই, এটার ওয়ান অফ দ্য মেজর রিজন। আর যখন আমরা উইক থাকি, মহিউদ্দিন আপনি বুঝতে হবে, তখন কিন্তু আমরা বেশি ঠকি, বিকজ আমাদের সাপোর্ট লাগে। আজকের সরকার সম্পূর্ণ ভারতের আপনার মানে ব্লেসিং এর একটা সরকার, সম্পূর্ণরূপে ভারতের ব্লেসিং এর সরকার। ইভেন আমেরিকা যখন এই সরকারের বিরুদ্ধে ছিল, এর মাঝখানে দোতালিটাও ভারত করেছে, সব ধরনের ইন্টারপ্রেটার কাজ ভারত করেছে, নেগোসিয়েশন ভারত করেছে। সবাই বলতো ভারত আওয়ামী লীগকে রাখবে। রাজনৈতিক ভাবে এটা আমাদের একটা ব্যর্থতা, যে আমরা হয়তো ওইভাবে ইন্টারন্যাশনাল পলিসিতে সবাইকে, বিকজ ওই কথা বলে তো আর আজকের দিনে লাভ নাই যে আমরা সফরেন, আমাদের তো আমরা করবো উই লিভ ইন আ গ্লোবাল ভিলেজ, সবাইকে নিয়ে আমাদের থাকতে হবে। এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, চায়নার ইন্টারেস্ট এই দেশে ইকোনমিক, আর ভারতের এই দেশে ইন্টারেস্ট সিকিউরিটি। বিকজ এমনও দেখা গিয়েছে এখান থেকে 3 দিকে ভারত আসলে, ভারত যখন সিকিউরিটি ইস্যু আসে, ভারত কোনো পলিটিক্যাল নর্ম আর এথিক্স চিন্তা করে না, ভারতের মতো ডাইরেক্ট চলে যায়। যেমন আপনি দেখেন, এই যে চুক্তিটা করলো, আমাদের মধ্যে থেকে ট্রেন যাবে বা আমাদের মধ্যে থেকে জিনিসপত্র যাবে, আমরা বিপরীতে যাব কি, আমরা যাবো। এক মন্ত্রী সাহেবকে দেখলাম খুব বলছে বিএনপি ডাহা মিথ্যে কথা বলে, এই বলে আমরাও তো ভুটানে যাব রেল লাইন দিয়ে। ওদিকে ভুটানে তো রেল লাইনই নেই। না, রেল লাইন হবে। হ্যাঁ, ভুটানে দেখেন আপনি, তার মানে আপনি ভুটানে রেল লাইন করতে হবে, ভুটান সরকার আবার ভারতের মধ্যে রেল লাইন বাড়ায়, না, ইট ইজ নট প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এই জিনিসগুলি প্র্যাকটিক্যাল না, আমি সেটাই বলছি আর কি, বুঝিয়ে দিল একটা কিছু। বাট ভারতের এই ব্যাপারটা 100% আমি ভাইয়ের সাথে, যেমন মোংলা পোর্টের যে জেটিটা চায়নাদের দেওয়ার কথা ছিল, ভারতের 1 নম্বরে 2 নম্বরে। কিন্তু বেশি পাথর এই জায়গার মধ্যে আমি একটু ছোট করে প্রশ্ন করতে চাই, কারণ আপনার জন্য আমার অরিজিনাল প্রশ্ন একটা আসে। সেই প্রশ্নটা হচ্ছে যে এরকম যে ধরেন ভারতের ক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে আপনি কয়েন করেছেন যে চীনের ক্ষেত্রে আগ্রহটা হচ্ছে যে মানে বাণিজ্যিক এবং অর্থনৈতিক, ভারতের ক্ষেত্রে আগ্রহটার বড় অংশ হচ্ছে সিকিউরিটি বা নিরাপত্তা সংক্রান্ত। তো আপনি কি মনে করেন না যে বাংলাদেশের আসলে ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয় সেরকম কোনো কিছু না করাই ভালো, এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর রাজনীতিতেও আসলে ভারতের নিরাপত্তার মধ্যে হুমকি হয় ওই রাজনীতি না করাই আসলে বিধেয়? মানে এটা আপনি মনে করেন না? মানে আওয়ামী লীগ কেন ভারত হবে কেন? আমি আপনাকে একটা সিম্পল কথা বলি ভাই, দেখেন, আমাদের কারোর সাথে আর শত্রুতামি করার দরকার নাই। আমি কেন আমার ভূখণ্ডকে অন্য কাউকে ব্যবহার করতে দেবো অন্য জায়গায় কিছু করার জন্য? আমি কেন সেগুলি করবো? এগুলি তো আমাদের রাজনৈতিক ব্যর্থতা, এগুলি তো আমরা করতে পারি না। এই কারণে ভারত কি করছে, বা আমাদের ব্যুরোক্রেসি ভারতের তুলনায় ডেফিনেটলি অনেক উইক। এই জন্য ভারত এটা অ্যাডভান্টেজ নিচ্ছে। ভারত আমাদেরকে যে কোনো ইকোনমিক কারণে কথা দিয়ে কথা রাখছে না, আমাদের তিস্তা হচ্ছে না, গঙ্গা চুক্তি রিনিউ হবে নাকি আমরা বলতে পারি না। বিকজ আরেকটা বড় ব্যাপার হলো যে ভারত জানে যে আমরা ভেরি উইক। আমরা কেন, মানে এটা সারা বাংলাদেশই জানে। আপনি দেখেন এখন ইন্ডিয়াতে আমাদের নির্বাচনের রেফারেন্স দেওয়া হচ্ছে আপনার কেজরিওয়াল থেকে আরম্ভ করে। আমরা যে খুব ফার্মলি স্টাবলিশ না, আমাদের ডেমোক্রেসি যে খুব ফার্মলি স্টাবলিশ না, এই কারণে ভারত ইজ টেকিং অ্যাডভান্টেজ। এবং আজকে সরকারের আমেরিকাও
আমেরিকার সাথেও ব্যালেন্সে রাখতে হচ্ছে, চায়নার সাথেও ডেভেলপমেন্টের ব্যালেন্স রাখতে হচ্ছে, ইন্ডিয়ার সাথেও। বাট এই সরকার আপনার বেশি কাছে কেয়ার করে ইন্ডিয়াকে আপনার কাছে মনে হচ্ছে না যে ক্ষমতায় থাকার জন্য। আপনার কাছে মনে হচ্ছে না যে শেখ হাসিনা খুবই স্মার্ট প্লে করছেন, একই সাথে রাশিয়ার রূপপুরে পারমাণবিক কেন্দ্র বানাচ্ছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক ধরনের সম্পর্ক রাখছেন, চীন সফর করছেন, ইন্ডিয়ার সাথে এক ধরনের সম্পর্ক থাকছে, এখন আবার স্পেন যাচ্ছেন, ব্রাজিল যাচ্ছেন, শি ইজ প্লেইং অ্যালং ভেরি স্মার্টলি। Oh yes, she is. She's been there for 15 years. She is very smart. এটা তো এখানে তো উনি প্রধানমন্ত্রী ভালো করে জানে ইন্টারন্যাশনাল পলিটিক্সে প্রেসার পয়েন্টটা কোনখানে গেলে আমার অ্যাডাপ্টেবিলিটি করতে হবে। প্রবলেমটা হলো আমরা যেটা মনে করি উনি দুর্বল, বা এটা আসলে উনি দুর্বল হয় না, উনি অ্যাডাপ্টেবিলিটি হয়। ওনার যখন দরকার উনি চায়নাতে যাচ্ছেন, যখন দরকার ভারতের কাছে যাচ্ছেন, যখন দরকার আমেরিকার সাথে খাতির করছেন, যখন দরকার রাশিয়া আনছেন, এই ব্যালেন্স করে বিকজ জিও পলিটিক্যালি আমরা এমন একটা ইম্পর্টেন্ট জায়গায়, আমেরিকা চিন্তা করে বেশি প্রেসার দিলে আবার চায়নার পেটের মধ্যে ঢুকে যাবে, চায়না চিন্তা করলে বেশি প্রেসার দিলে আবার ভারতের পেটে ঢুকে যাবে। সো ওই অ্যাডভান্টেজে আওয়ামী লীগ সরকার তো বলেই দিয়েছে, আওয়ামী লীগ